আমার ফ্যামিলি থেকে আমার বিয়ে ঠিক করে। সোমবার দিনটা ছিল সোমবার, দেখতে আসে ছেলে পক্ষ থেকে, এসে আমাকে বিয়ে, বুধবার আমাদের কাবিন হবে ওই ছেলের সাথে। সেই জায়গা থেকে সে মঙ্গলবার রাতে মেসেঞ্জারে কল করে, কি করো তুমি? বললাম শুয়ে আসছি। কেন, কথা বলা যাবে? আমি বলছি ওকে বলেন, কিন্তু আমার তো বিয়ে ঠিক হয়ে গেছে। মঙ্গলবারে আমাদের দেখা করার কথা বলে। তো মঙ্গলবারে ওর সাথে আমি মিট করি। তো মিট করার সময় আসলে আমি আমার ওই যে ফ্যামিলিগতভাবে একটা বিয়ে ঠিক হয়েছে এটা মেনে নিতে পারতেছিলাম না, যে আমি ওই ছেলেটাকে চিনি না, জানি না, আমি বিয়ে করবো, আদৌ তার সাথে আমি সংসার করতে পারবো কিনা। এরেও চিনি না, কিন্তু এর সাথে তো আমি কিছু টাইম হলো কথা বলছি, কিন্তু ওই ছেলেটার সাথে তো আমি কথাই বলি নাই। আমি আপনার সাথে মিট করব, আসতেছি, যদি আমাকে দেখার পর আপনার ভালো লাগে আপনি আমাকে রিলেশনের প্রপোজাল দিতে পারবেন না। আমার যেহেতু বিয়ে ঠিক হয়ে গেছে, আপনি যদি চান আমি সেই বিয়ে ভেঙে আপনাকে বিয়ে করব। তো ও আমাকে বললো তোমারও যদি সরাসরি আমাকে দেখে ভালো লাগে, আমরা 1 সপ্তাহের মধ্যে বিয়ে করব, তুমি সেই বিয়েটা ভেঙে দাও, আমি তোমাকে বিয়ে করব। তো বাসায় এসে আমি আমার আব্বুরে বললাম যে আমি এই বিয়েটা করতে পারবো না। পরে বলতেছে কাউকে পছন্দ করো? না, আমি কাউকে পছন্দ করি না। তো আমরা অক্টোবরের 28 তারিখে বিয়েটা করি, পরিবারের সম্মতিতে? কাজী অফিসে না, দুজন একা। কেন জানেন নাই বাপ মাকে? জানাই নাই। আমি একটা বিয়ে ভেঙে দিছি। আমার মনে হলো এখন যদি আমি হুট করে একটা ছেলের কথা বলি, যাকে আমি খুব অল্প দিনের পরিচয়, একবার 2018-তে কথা হয়েছে, আবার 2021, এই বিয়েটা দিবেন? ভেবে এরকম একটা ছেলেকে বিয়ে করার সিদ্ধান্ত নিলেন যাকে চেনেনই না, যার বাড়িতে যান নাই আপনি? তার সাথে কথা বলতাম, এটাই মনে হয় আমার ভুল ছিল, যে আমি একেবারেই না চিনে তাকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়ে নিচ্ছি। নভেম্বরে বাসায় নিয়ে যায়, 1 মাস যাবে, এরপর থেকে ওনা রাতে বাসায় আসে না। আমি একা একটা মেয়ে, নতুন বউ, ঘরে বসে থাকি, 3টা-4টা বাজে, ও বাসায় আসে না। ওরা আমি ফোন দেই, তুমি কোথায়? এই তো আসি আশেপাশে এলাকায়, গ্যারেজে। ফিজিক্যাল যে এই বিষয়টা আসলে ছিলই না, খুবই কম। সে আমার প্রতি ওই ফিল তার কাজই করতো না, যে আমার বউ আমার পাশে আছে, অল্প সময়ে অল্প পরিচয়ে যেন কেউ বিয়েটা না করে। আগে তাকে চিনুক, জানুক, তার ফ্যামিলি সম্পর্কে জানুক, তার অ্যাটিটিউড কি বুঝুক, তার বিহেভিয়ার কেমন বুঝুক, এই জিনিসটা তার আগে বুঝুক। যে ভুলটা আমি করছি, যে 1 সপ্তাহের পরিচয় আমি তাকে বিয়ে করে ফেলছি আজকে, যার জন্য আমি আমার লাইফের ট্রমা থেকে আমি বের হতে পারছি না। ইয়াতে বিয়ে করেন কয় বছর বয়সে? আচ্ছা, আমার 3 বছর হয়েছে বিয়ে হয়েছে। ওকে, প্রেমের বিয়ে? হ্যাঁ, প্রেমের বিয়ে। আপনি 3 বছরে বলছেন যে 2বার তাকে ডিভোর্স দিয়েছেন? জি, আমি 3 বছরে তাকে 2বার ডিভোর্স দিয়েছি। কি এমন হইলো যার জন্য ভালোবাসার মানুষকে দুইবার ছেড়ে দিতে হলো? আচ্ছা, আমি স্টার্টিংয়ে যদি বলি, তার সাথে আমার 2018 সালে পরিচয় ইনস্টাগ্রামে। তো ইনস্টাগ্রামে সে আমাকে নক করতো, হাই হ্যালো মেসেজ করতো। তো তখন হচ্ছে আমি ইনস্টাগ্রামে খুব বেশি ইউজ এখনও করি না, তখনও করতাম না। তো সে হাই হ্যালো দিলে আমিও হাই হ্যালো দিতাম। আমি ইউনিভার্সিটিতে পড়ি, শান্তা মারিয়াম ইউনিভার্সিটিতে, তখন আমি বিবিএ পড়তেছি, মানে নিউ কামার, মাত্র অ্যাডমিশন নিয়েছি। তো সেই অবস্থাতে হাই হ্যালো দিলে আমিও তাকে বলতাম হ্যাঁ কেমন আছেন, বা এরকম টাইপের খুব সিম্পল অ্যান্সার। তো একদিন সে আমাকে জিজ্ঞেস করলো যে তুমি কোথায় থাকো, 2018 সালের 22 এপ্রিল এটা, যে তুমি কোথায় থাকো। পরে আমি তাকে বললাম যে আমি তো উত্তরা 7 নম্বর সেক্টরে থাকি। ওকে ফাইন। তো 2018-তে এটা সম্পূর্ণই শেষ, তার সাথে আমার কনভারসেশন আর নাই। 18-র পরে 19, 20, 21 চলে আসছে। 2021-এ সে আবার আমাকে নক করে ফেসবুকে। তো আমার ইনস্টাগ্রাম এবং ফেসবুক আইডি যেহেতু সিমিলার নাম, তো সে আমাকে ফেসবুকে সার্চ করে পায় এবং সেখানে আবার কথাবার্তা বলা শুরু করে এত বছর পর। আমার মনে একটা কোয়েশ্চেন ছিল, 2018-র পর এত বছর পর কেন সে আমাকে নক করলো? এর মধ্যে তো অনেক কিছু হয়ে যেতে পারতো, বা ওরও হয়তো অনেক কিছু হয়ে গিয়েছে, একটা কোয়েশ্চেন ছিল। তো সে তার একটা বাজে অতীতের কথা আমাকে বলল। তার যখন লাস্টবার আবার এসএমএস করছে তখন আপনি জিজ্ঞেস করছেন যে এতদিন কই ছিল? হ্যাঁ, এতদিন কই ছিল। আমার কোশ্চেন এটা ছিল যে 2018-তে আপনার সাথে আমার কথা হয়েছে, এখন 2021, আপনি এতদিন পরে কি মনে করে আমাকে নক করলেন? তখন সে বলল আসলে 2018 সাল থেকেই আমি আপনাকে পছন্দ করি। তো সেই জায়গা থেকে না দেখেই শুধু আমার পিকচার্স দেখতো ইনস্টাগ্রামে বা ফেসবুকে, না দেখেই ওর সাথে আমার মিট হয়নি ওই পর্যন্ত। তো তারপরে হচ্ছে আমি তাকে বললাম যে কেন তাহলে আমাকে নক করছেন আবার এত বছর পরে?
আমি তো নাও থাকতে পারতাম, আমাকে নাও পেতে পারতেন। তো ও বললো আমি সার্চ করে দেখলাম আসলে তুমি আছো কি না। তো যখন দেখলাম তুমি ফেসবুকে খুবই অ্যাক্টিভ, তো মনে হলো যে তোমাকে পাওয়া যাবে, নক করে কথা বলা যাবে। তো ও আমাকে হঠাৎ করে ওর একটা অতীতের কথা শেয়ার করলো, যেই অতীত নিয়ে সে খুবই ট্রমাটাইজ। সেই অতীত থেকে সে কিভাবে বের হবে, সেটা একটা মেয়ে সংক্রান্ত ব্যাপার। প্রেমে ব্যর্থ হওয়া। হ্যাঁ, প্রেমে ব্যর্থ হওয়া বা মেয়েটা তাকে ছেড়ে চলে যায়, এরকম কিছু দুইজনের মধ্যে হয় না যে ওই বন্ডিংটা তাদের ছিল না। সে আমাকে খুব শর্টলি শেয়ার করে। তো মানে সে একটা কথাই আমাকে বলতো, আমাকে কে বিয়ে করবে। তো এখন আমি যদি বলে থাকি, আমি প্রোগ্রামেও বলতেছি, সে দেখতে শুনতে মাশাআল্লাহ সুদর্শন একজন পুরুষ, এক দেখায় পছন্দ করার মতো একটা ছেলে। তো আমি তাকে মানে এটা বলতাম যে আমি যতটুকু আপনার পিকচার্স দেখেছি, সে আবার পলিটিক্সের সাথেও জড়িত, আমার মনে হয় না যে কেউ আপনাকে অপছন্দ করবে। পরে আমাকে বলল যে একটা মেয়ের পিকচার দিল, দিয়ে বলল যে তো এই ছবিটা দেখে তুমি মনে করো তো এই মেয়েটা কেন আমাকে ছেড়ে চলে গেছে। আমার তো এখন সুইসাইড অ্যাটেম্প্ট করতে ইচ্ছা করে, বা অনেকবার সে নাকি সুইসাইড অ্যাটেম্প্ট করছে, কোনো না কোনোভাবে সে ওই জায়গা থেকে ফিরে আসছে, ব্যাক করছে। এখন সে বাঁচতে চায় না, যে কোনো মুহূর্তে মরে যাবে। ঘুমের ওষুধ টষুধ খায়, অনেক আমাকে ভিডিও কলে দেখায়, বাট তার প্রতি তো আমার ওই মায়া নাই। সে ঘুমের ওষুধ খেলেই কি, আমি কি করতে পারি। আমি তাকে বুঝাইতাম যে এগুলা আপনি করবেন না, বা এগুলা করা ঠিক না, তাতে আপনারই ক্ষতি হচ্ছে। তো এক পর্যায়ে সে আমাকে 2021 সালের ঘটনা, সে আমাকে বলে ফেললো, আপনি যেহেতু আমাকে এতই বুঝতেছেন, এক কাজ করেন, বিয়েটা আপনিই আমাকে করে ফেলেন। তো আমি বললাম যে আমি আপনাকে বিয়ে করব। আমি তখন দেখা দেখি নেই। না, দেখা দেখি নাই। সে আমাকে কলেই বলতেছে বিয়েটা আপনি আমাকে করে ফেলেন। তো আমি বললাম যে আমি আপনাকে বিয়ে করব, আপনি আমাকে কতটুকু চিনেন। পরে বলে কি, আমি আপনার কোনো কিছুই চিনতে চাই না, জানতে চাই না, বাড়ি ঘর কোথায় কি করেন, কতটুকু পড়াশোনা, কিছুই জানতে চাই না। আমি আপনাকে বিয়ে করতে চাই যদি আপনি চান। তো আমি কথা বলতে থাকি, এর মধ্যে তার সাথে আমার মানে মেসেঞ্জারে কথা হয়। ফোন নাম্বার পর্যন্ত সে ওই মুহূর্তে জানে না। ফোন নাম্বার নাই, অথচ বিয়ের প্রস্তাব হয়ে গেছে। হ্যাঁ, বিয়ের প্রস্তাব মেসেঞ্জারে হয়ে গেছে। क्या बात। হ্যাঁ, তো আমি, সে কি করলো, তার দোকানের একটা ভিজিটিং কার্ড তার নামে করা, সেটা আমাকে পাঠালো। বলে এটাতে আমার ফোন নাম্বার দেওয়া আছে, এটাতে আপনি কল করতে পারেন, প্লিজ কল করেন। এরকম করে সে অনেক দিন আমাকে রিকোয়েস্ট করে, কিন্তু আমি তাকে আর কল করি না। আমি বলছি না, আমি মেসেঞ্জারেই কথা বলি, যখন মনে হবে আমি আপনাকে কল করব। তো একদিন, মানে এটা 2021-এর সেপ্টেম্বর, এরকম অগাস্ট সেপ্টেম্বরের দিকে আমরা কথাবার্তা চলতেছে আমাদের। তো হঠাৎ করে অক্টোবরের দিকে মানে আবার সে কথাবার্তা অফ করে দেয়, আমার সাথে আর কথা বলে না। আর আমার দিক থেকে আমি এরকম একটা মেয়ে যে আপনি আমার সাথে কথা বলবেন না, ঠিক আছে, ওকে ফাইন, আমিও লিভ নিব, আমি জোর করে কথা বলবো না। আমি যখন দেখলাম সে এত কিছু বলার পর একটা গ্যাপ সৃষ্টি করলো, এর মধ্যে তাকেও আর আমি নক করি না, খুঁজি না, খোঁজার চেষ্টাও করি না কোনোভাবেই। এরপর দেখাটা হলো কোথায়? আচ্ছা, তো এর মধ্যে দেখাটা হয়েছে আমাদের উত্তরাতে চা বাংলো রেস্টুরেন্টে। সেটার একটা বড় ব্যাপার আছে। কি ব্যাপার? তো এটা হচ্ছে আমার ফ্যামিলি থেকে আমার বিয়ে ঠিক করে। এটা মোস্ট প্রবাবলি অক্টোবরের আপনার 10-12 তারিখের দিকে আমার বিয়েটি ঠিক করে। সোমবার, দিনটা ছিল সোমবার, দেখতে আসে ছেলে পক্ষ থেকে, এসে আমাকে বিয়ে, বুধবার আমাদের কাবিন হবে ওই ছেলের সাথে। তো সেই জায়গা থেকে সে মঙ্গলবার রাতে আমাকে, মানে আমার কিন্তু ওদিকে বিয়ে ঠিক হয়ে গেছে, বুধবার কাবিন, সে আমাকে মেসেঞ্জারে কল করে, কি করো তুমি। আমি বললাম শুয়ে আসছি। কেন? পরে বলতেছে না এমনি, এতদিন ঝামেলার জন্য তোমার সাথে যোগাযোগ করতে পারিনি। আমি বলছি আচ্ছা ঠিক আছে, তো এখন আমি কি করব। পরে বলতেছে না কথা বলা যাবে। আমি বলছি ওকে বলেন, কিন্তু আমার তো বিয়ে ঠিক হয়ে গেছে। তো বলতেছে সিরিয়াসলি। আমি বললাম হ্যাঁ, কী বারে। আমি বললাম সোমবারে কথাবার্তা ফাইনাল হচ্ছে, বুধবারে আমার কাবিন হবে। তো আমাকে বলল যে মিথ্যা বলতেছো। আমি বলছি মিথ্যা না, আপনি চাইলে আমি যে কোনো এভিডেন্স আপনাকে দিতে পারি যে আমার যে বিয়ে ঠিক হয়েছে। পরে ও আমার কথাতেই বিশ্বাস করছে। পরে ও আমাকে বলে কি সোমবারে, যেহেতু সোমবারে কথা হচ্ছে, মঙ্গলবারে আমাদের দেখা করার কথা বলে, যে মঙ্গলবারে কি তুমি আমার সাথে মিট করতে পারবা। তো
তো তখন হচ্ছে আমি খুবই আমার বিয়ে ঠিক হয়েছে, বাট হচ্ছে আমি খুবই অসুস্থ ছিলাম। তো অসুস্থ থাকাকালীন অবস্থায় আমি এভার কেয়ারে আসি ডক্টর দেখাতে। ওখান থেকে এসে আবার উত্তরায় আমি আমার আশকোনাতে হাজি ক্যাম্পের পাশে আমার ফুপির বাসায় উঠি। মঙ্গলবার, এটা আমার তো বুধবারে কিন্তু বিয়ে। তো মঙ্গলবারে ওর সাথে আমি মিট করি উত্তরা চা বাংলোতে। ও বিকালের দিকে আসে, আমিও বের হই, 2-3টা ফ্রেন্ড নিয়ে যাই, ওর একটা ফ্রেন্ড নিয়ে আসছে, মিট করি। তো মিট করার সময় আসলে আমি আমার ওই যে ফ্যামিলিগতভাবে একটা বিয়ে ঠিক হয়েছে এটা মেনে নিতে পারতেছিলাম না, যে আমি ওই ছেলেটাকে চিনি না, জানি না, আমি বিয়ে করবো, আদৌ তার সাথে আমি সংসার করতে পারবো কিনা। সামহাউ যে আমার হাজব্যান্ড, তার প্রতি আমার কেন জানি একটা মায়া কাজ করতে থাকে, যে টাইমটাতে মিট করছি। জি, হ্যাঁ, এরেও চিনি না, কিন্তু এর সাথে তো আমি কিছু টাইম হলো কথা বলছি, কিন্তু ওই ছেলেটার সাথে তো আমি কথাই বলি নাই। বলবে মানে বলি নাই তখন, মানে বলেন নাই বলবে, কিন্তু মানে বাড়ি আমার থেকে তো বিয়ে এদিকে দিলে 2 সেটা দিনের খারাপ, মধ্যে তার মানে বিয়েই ঠিক হয়ে যাচ্ছে, তো ওর সাথে আমার কথা বলার সময়টাই নেই, বা যে ওর সাথে আমি একটা বন্ডিং এ যাব বা আন্ডারস্ট্যান্ডিং ম্যাচ হবে কিনা ওই টাইমটাই আমি পাচ্ছি না। তো এর প্রতি কি আমার প্রথম থেকে আমি যখন কথা বলা শুরু করছি একটা ভালো লাগা কাজ করতো আমার। সেই জায়গা থেকে আমি ওরা একটা কথা বলছি, আমি আপনার সাথে মিট করব, আসতেছি, যদি আমাকে দেখার পর আপনার ভালো লাগে সরাসরি আপনি আমাকে রিলেশনের প্রপোজাল দিতে পারবেন না। আমার যেহেতু বিয়ে ঠিক হয়ে গেছে, আপনি যদি চান আমি সেই বিয়ে ভেঙে আপনাকে বিয়ে করব। তো ও আমাকে বলল, তোমারও যদি সরাসরি আমাকে দেখে ভাল লাগে, আমরা 1 সপ্তাহের মধ্যে বিয়ে করব, তুমি সেই বিয়েটা ভেঙে দাও, আমি তোমাকে বিয়ে করব। তো তার কথাতে কেন জানি আমি ভরসা পাইলাম যে আমি ওই ছেলেকে চিনি না, জানি না, তাকে আমার সামনাসামনি দেখে ভালো লাগছে। ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য বেস্ট ইমপ্রেশন। আমার মনে হলো যে না, ভালো লাগার মতো বা তার সাথে আমার ম্যাচ হবে। তো সেই জায়গা থেকে আমি মঙ্গলবার চলে আসি ওর সাথে মিট করে, এই কথাবার্তা দিয়ে যে কমিটমেন্টে যে আমরা বিয়ে করব। জায়গা থেকে হচ্ছে আমরা মানে ফিক্সড করলাম আমরা 1 সপ্তাহের মধ্যে বিয়ে করব। ওরাও আমি এরকম বললাম, তুমি যদি 1 সপ্তাহের মধ্যে আমাকে বিয়ে করে দেখাতে পারো, আমি ভাববো তুমি আমার লাভ করো। মানে অনেকেই তো প্রেম করে বিয়ে করে না, আমি তো প্রেমে যেতে চাচ্ছি না, তুমি আমাকে বিয়ে করো। ওরও সেম কথা, তুমি যদি বিয়ে না করো আমি ভাববো 8-10টা মেয়ের মতো তুমিও খারাপ, তুমি শুধু প্রেমই করতে চাও, বিয়েতে তুমি রাজি না, তুমি মজা নিতে চাও। সে আমাকে খুবই ডিরেক্ট কথাগুলো বললো। তো বাসায় এসে আমি আমার আব্বুরে বললাম যে আমি এই বিয়েটা করতে পারবো না যার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে। তো সেই জায়গা থেকে কেন করতে পারবে না প্রশ্নবিদ্ধ হলাম, যে ছেলেটাকে আমার পছন্দ হয় নাই। পরে আমার বাবা মা আমাকে বললো, তখন কেন বলো নাই, আমরা তো কখনোই তোমার মতের বাইরে যাইনি, তুমি তো এগ্রি করছো বিয়ে করবা। আমি বলছি এখন আমি এগ্রি না। পরে বলতেছে কাউকে পছন্দ করো, বললে বলো। আমি বলছি না, আমি কাউকে পছন্দ করি না। ওই পর্যন্ত আমি বাসায় স্বীকার করি নাই যে কারোর সাথে আমি একটা চুক্তিতে আবদ্ধ হয়ে গেছি। স্বীকারটা করছি হচ্ছে ওই যে আমরা অক্টোবরের 21 তারিখে আমরা সিদ্ধান্ত নেই এরকম, আমার তো 12-15 তারিখের দিকে ওই বিয়ের কথা চলে, হ্যাঁ ভেঙেও যায়। তো আমরা অক্টোবরের 28 তারিখে বিয়েটা করি, সেটা কাজী অফিসে না, দুজন একা। কেন জানেন নাই বাপ মাকে? জানাই নাই, আমি একটা বিয়ে ভেঙে দিছি। আমার মনে হলো এখন যদি আমি হুট করে একটা ছেলের কথা বলি যাকে আমি খুব অল্প দিনের পরিচয়, একবার 2018-তে কথা হয়েছে, আবার 2021-এ, এমন একটা ছেলের কথা বলি, আমার ফ্যামিলি থেকে এখন এই বিয়েটা দিবে না। ভেবে এরকম একটা ছেলেকে বিয়ে করার সিদ্ধান্ত নিলেন যাকে চেনেনই না, যার বাড়িতে যান নাই আপনি? তার বাড়িতে যাই নাই, তাকে চিনিও না, জাস্ট তার সাথে কথা বলতাম। এটাই মনে হয় আমার ভুল ছিল যে আমি একেবারেই না চিনে তাকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়ে নিছি। আমার তাকে চেনা জানা উচিত ছিল তখন। এটা তো ভাই আমার 1 কাপ কফি খাওয়া না, এটা তো বিয়ে, সারা জীবনের ব্যাপার। মানে স্টুপিডিটি কেমনে করে মানুষ? আমিও করে ফেলছি এটা আমার জীবনের, আমি এখন মনে করি সবচেয়ে বড় ভুল ছিল আমার এটা, যে আমি কেন তাকে চিনি নাই, জানি নাই, তার ফ্যামিলি কি, তারা আমার সাথে ইন ফিউচারে কি করতে পারে, আমি কোনো কিছু না বুঝে তার এক কথায় যে 1 সপ্তাহের মাথায় বিয়ে করবা, হ্যাঁ বিয়ে করবো, আমি এগ্রি করছি। এনিওয়ে, বাসায় জানাজানি হয় কতদিন পরে, উঠায় না কতদিন পরে? বাসায় হচ্ছে আমরা তো বিয়ে করি অক্টোবরের 28 তারিখ। তো বিয়ে করার পরই ও আমাকে খুব প্রেশার দিচ্ছে, বাসায় জানাও, বাসায় জানাও, না হলে কিন্তু আমি লোকজন নিয়ে বাসায় এসে জানাই দিব। তো
তো আমি এই ব্যাপারগুলো খুব ভয় পাচ্ছিলাম। আমি বলতেছিলাম বারবার যে তুমি আমাকে একটু টাইম দাও, মাত্র তো বিয়ে করলাম, হুট করে বাসায় জানা এটা আসলে কি ইম্প্যাক্ট পড়ে, একটু টাইম দাও। তো ও যখন খুবই প্রেশার ক্রিয়েট করতেছে বিয়ে করার 3 দিন পর থেকে, পরে হঠাৎ করে আমি আমার বাবার সাথে খুবই ফ্রেন্ডলি, মার থেকেও বেশি। আমি একদিন আমার বাবাকে বললাম, মানে একেবারে ডিরেক্ট বলে ফেললাম আমি বিয়ে করে ফেলছি। ওরা আব্বু শুনে আমাকে একটু মানে ওনার মতো করে অনেক রাগ টাগ দেখাইলো। এখন মারে নাই কখনো, আমার বাবা আমাকে গায়ে হাত তোলে নাই, এত বড় অন্যায় করার পরও আমাকে মারে নাই। তো মারা উচিত ছিল, সেদিন মাইরা যদি ফিরাইতো আজকে এই ঝামেলা ফিরতে হইতো না। মারে নাই, উনি সব সময় মানে আমি অনেক ভুল করছি আমার লাইফে, উনি আমাকে ওই জায়গা থেকে সরানোর চেষ্টা করছে বা বোঝানোর চেষ্টা করছে। মানে আমার বাবাই আমার একমাত্র ছায়া, যিনি আমাকে এখন পর্যন্ত, যার কারণেই হয়তো আমি বেঁচে আছি, আদার্স আমার আর কিছুই নাই। তো তারপর আমি যখন জানাই আমি বিয়ে করছি, আমাকে বলে ছেলেটার ছবি দেখাও। তো আমি ফেসবুক থেকে বের করে তার ছবি দেখাইছি, বলে বিয়ে যে করছো প্রমাণ কি? তো আমরা যখন কাজী অফিসে রেজিস্ট্রি করি, আমরা মানে ওই পিকচারগুলো আমি আমার ফ্যামিলিকে দেখাই। তো দেখানোর পর মানে আমার মাও অনেক রেগে টেগে যায়, বললো ও আচ্ছা এই বিয়েটা ওই জন্য ভাঙছো তাইলে। তো ঠিক আছে, আমি ওই জন্যই ভাঙছি, আমি স্বীকার করি। তো এখন আমি ওর সাথে আলাপ আলোচনা করি, এখন কি করা যায়, এটা কিভাবে দুই ফ্যামিলিকে একসাথে করা যায়। আমার ফ্যামিলি তো তোমার ফ্যামিলির সাথে কথা বলবে না। তো বললো সমস্যা নাই, আমার মা বিষয়টা জানে, আমি আমার মাকে বিয়ে করার আগেই জানাইছি যে আমি তোমাকে ভালোবাসি, বিয়ে করব। তো আমার মা ব্যাপারটাকে এগ্রি করছে। বিয়ের টাকা পয়সাও আমি আমার মার কাছ থেকে নিয়ে আসছি। সে আমাকে বলল যে উনি সবই জানে, আমার মা তোমার বাবার সাথে কথা বলবে। তো হয় কি, অক্টোবরের মাস চলে যায়, নভেম্বরের দিকে, নভেম্বরের ফার্স্ট উইকে ওর ফ্যামিলি থেকে আমার বাসায় ওর মা কথা বলে, আমার বাবার সাথে ফোন দিয়ে কথা বলে যে ওরা তো দুজন ভুল করেই ফেলছে ভাই, এখন আমরা যদি মেনে না নিই, বিয়ে তো করে ফেলছে, এখন ব্যাপারটা খারাপ দেখা যায়, আমরা ওদেরকে মেনে নেই, চলেন এটা কাউকে ওইভাবে জানার দরকার নাই, আমরা একটা অনুষ্ঠান করি ছোটোখাটো। তো আমার বোনের তখন ইন্টারমিডিয়েট পরীক্ষা চলে, আমার বাবাও ব্যাপারটাকে খুব স্মুথলি এগ্রি করলো যে আচ্ছা ঠিক উঠে আছে। গেলেন কত সালে? বাসায় নিয়ে গেল কবে? বাসায় নিয়ে গেল নভেম্বরে। নভেম্বরে। হ্যাঁ। ঝামেলাটা শুরু হলো কবে থেকে আপনার? ওর সাথে আমার ঝামেলা শুরু, আমাকে যখন মানে ছোটোখাটো একটা কাবিনের মতো করে অনুষ্ঠান করে দুই ফ্যামিলি মিলে, ওর কিছু গেস্ট ছিল, আমার কিছু গেস্ট ছিল। তারপরে ওরা যখন আমাকে নভেম্বরে বাসায় নিয়ে যায়, নিয়ে যাওয়ার পর থেকে আমি ওর বাসায় থাকতে থাকি, মানে 1 মাস যাবে, এরপর থেকেই আমি একটা জিনিস দেখি বা রিয়েলাইজ করি, ও না রাতে বাসায় আসে না। আমি একা একটা মেয়ে, নতুন বউ, ঘরে বসে থাকি, 3টা 4টা বাজে, ও বাসায় আসে না। ওরা আমি ফোন দিই, তুমি কোথায়? এই তো আসি আশেপাশে এলাকায়, গ্যারেজে, ব্যস্ত। তো আমি তো একা, তুমি ঘরে আসো না কেন? আমি একা, আমি জাস্ট ওরে কি এই উদাহরণগুলো বেশি দিতাম, তোমার তো আরও 2টা ভাই আছে, বউ আছে, তোমার ভাইরা তো সময় মতো বাসায় চলে আসে। তো ও আমাকে একদিন বললো কি আচ্ছা তুমি একটা টাইম দাও আমাকে, কোন টাইমে বাসায় আসলে তুমি হ্যাপি হবা? আমি বললাম যাও, তোমার হাইস্ট টাইম 12টা পর্যন্ত তুমি বাইরে থেকো, এরপরে আমার প্রবলেম নাই, এর আগে ঢুকতে হবে না, এরপরে তুমি বাসায় চলে এসো। এরকম করে সে 2 দিন কি করলো, ঠিক টাইম মতো 12টার মধ্যে বাসায় চলে আসে। এসে তার একটা সমস্যা হচ্ছে কি, সে এর 2 দিন পর থেকে আবার সে ওইটাই লিড করে যেটা সে করতেছিল, যে 4টা 5টায় ঘরে ঢুকে দরজায় নক করে, দরজা খোলো। এটা নিয়ে তার সাথে আমার প্রতিনিয়ত ঝগড়া হয়। এরকমভাবে ঝগড়া হতে হতে ওর মা একদিন আমাকে বলে বসে, আমার বাড়িতে থেকে এই ধরনের কার্যকলাপ তুই করতে পারবি না, আমাকে বলতেছে। তখন আমি ওনাকে বললাম কমপ্লেনটা, যে আপনার ছেলে সারা রাত ঘরে ঢুকে না, আমি একা থাকি, আপনার মেয়ের ক্ষেত্রে হলে আপনি কি করতেন? উনি বলে যে এই ব্যাপারে আমি কথা বলতে চাই না, আমার খুব বড় বাড়ি, আমার বাড়িতে অনেক ভাড়াটিয়া থাকে, তুই যে এরকম কার্যকলাপ করস, এরকম হলে আমার বাড়ি থেকে বের হয়ে যেতে হবে। সে আমাকে আলটিমেটাম দিল, উনি তার বাড়ি থেকে চলে যেতে হবে। এটা তো ছেলেকে দেওয়ার কথা না? না, এটা আমাকে দিল। ছেলেকে বলল না যে তুই বউর সাথে সময় দে, তুই রাত করে বউকে সময় দে বা বাসায় থাক। উনি বলল আমাকে,
আমি চিল্লাচিল্লি করছি, আমি যেটা এই যে প্রোগ্রামে আমি বলতেছি, হ্যাঁ আমি ওর সাথে অনেক রাগারাগি করছি এই জিনিসটা মানে নিয়ে। আপনার চিল্লাপাল্লা নিয়ে শাশুড়ি মা কথা বলছে? কথা বলছে যে আচ্ছা। এই জন্য তার বাড়ি থেকে আমাকে চলে যেতে হবে, এটা ভাড়াটিয়া বাড়ি, অনেকেই শোনে। আমার তার কাছে মানে তার মার কাছে একটা চাওয়া ছিল যে আপনি একটু আপনার ছেলেকে বোঝান না, আমাকে কেন বোঝেন না আপনি, আমিও তো আপনার মেয়ের মতো। তার মানে ওনার ছেলে ওনাদের কথা শুনতো না, ব্যাপারটা কি এরকম? হ্যাঁ, ব্যাপারটা অনেকটা এরকম। আপনি কবে বুঝতে পারলেন প্রথম যে তার ভিতরে ঝামেলা আছে? যখন হচ্ছে আমি দেখলাম যে 1 মাস হয়ে গেছে, মানে সে আসলে ঘরে ঢুকে না, বিভিন্ন মানুষজন আমাকে বলতেছে ভাই তো নেশা করে, সে অ্যাডিক্টেড। কি অ্যাডিক্টেড? এই যে ভাই খায়, ভাই তো হচ্ছে এর সাথে ঘুমের ওষুধ খেয়ে খেয়ে এরকম করে। তো আমি এই জিনিসটা বুঝতাম কি, সে সারাদিন ঘুমাতো, এই যে ঘরে ঢুকতো, ঘরে ঢুকে সে সারাটা দিন ঘুমাতো। আমি সকালে রান্না বান্না করে আমি একা খাইতাম বসে বসে, দুপুরে রান্না করে আমি নিজেই একা একা খাইতাম বসে বসে, সে সন্ধ্যায় উঠতো। আপনি তাকে কাজে যাইতে বলতেন না? তার কাজ আমার সাথে বিয়ে হওয়ার আমি ঠিক 1 সপ্তাহ আগে জানতে পারি তার রড সিমেন্টের যে বিজনেস ছিল সে সেটা সেল করে দেয়। তখন তার কাজ বলতে আর তেমন কিছু থাকে না, সে একটা বাইং ফ্যাক্টরির সাথে ইনভলভ ছিল। তো ওইটাও পরে কি জানি প্রবলেম হয়, ওইটা থেকেও সে সরে আসে, পার্টনারশিপ নিয়ে প্রবলেম হয়। তো তার সেই ক্ষেত্রে আমি কোনো কাজ আসলে সে করতো না। আমি টাকা পয়সা করতে আসতো? টাকা পয়সা এই যে তাদের বড় বাড়ি আছে, বাড়ি ভাড়া পায় 2 লাখ টাকার মতো। এটা তো তার বাপ পায়, সে কি পায়? সে কিছুই পায় না, কিন্তু তার আউটিং মানে তার আউট হয়তো কোনো সোর্স ছিল যেভাবে তার টাকা পয়সা আসতো। বাট আমি আসলে ওগুলা ওইভাবে আমাকে সে বুঝাইতো না আসলে টাকা পয়সা কীভাবে আসতো। হ্যাঁ, গড়ে খাবার দাবার আমার কোনো কিছুর কমতি ছিল না, আমি যখন যেটা চাইতাম ড্রেস আপ থেকে শুরু করে যখন যা চাইতাম সবই দিত। কিন্তু আমার মধ্যে বা আমাকে ভালো রাখা বা ভালোবাসা এই জিনিসটা তার মধ্যে ছিল না, আসলে সে এটা মেনটেন করতে পারে নাই। আপনি নিজের চোখে দেখছেন তার? নিজের চোখে বলতে ফার্স্ট একদিন আমার ফুপি মারা যায়, সেদিন আমি ফার্স্ট তাকে করতে দেখি। সে আমার সামনে আমার রুমে বসে খাচ্ছে। সেদিন আমার ফুপি মারা যায়, সিচুয়েশনটা বুঝেন আপনি। আমার ফুপিকে দেখতে যাব, আমার বড় ফুপি, তাদের বাসার কাছাকাছি টঙ্গীতে বাসা, দেখতে যাব সে কতটা ক্র্যাক। সে ওই টাইমে খাচ্ছে, ইয়াবা খেয়ে তারপর সে যাবে, সে আমার সামনে খাচ্ছে। আমি কিছু বলতে যাব কিভাবে, সে তো আমার গায়ে হাত তোলে। আর গায়ে হাত তোলাটা ফার্স্ট থেকে আসলে শুরু হয়েছে আমি একটু বলি। আমাদের বিয়ের 1 বছরের মাথায় আসলে তার ফ্যামিলি, আমার ফ্যামিলি বলতে থাকে যে একটা বাচ্চা কাচ্চা নাও। তো সেই জায়গা থেকে আমি মনে করলাম যে ঠিক আছে, সবাই বলতেছে নেই, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, আমি ফ্রেন্ডলি যদি বলি তার সাথে আমার ফিজিক্যাল যে ইন্টিমেট এই বিষয়টা আসলে ছিলই না, খুবই কম। সে আমার প্রতি ওই ফিল তার কাজই করতো না যে আমার বউ আমার পাশে আছে, মানে এই জিনিসগুলো খুবই কম ছিল। আমার তখন মনে হচ্ছিল ডক্টর না দেখায় ও আগে ঠিক হোক, আসলে এই যে নেগেটিভিটি ওর মধ্যে আছে এটা থেকে সে বের হোক। আসলে এটা আমি কোনোভাবেই ঠিক করতে পারতেছিলাম না, আমি কি করব। মানুষ মানে ছেলেরা সারাদিন পড়ে থাকার কথা না, ওইটা তার মধ্যে ছিল না। সেই জায়গা থেকে আমি একটা মেয়ে হয়ে কি করতে পারি। তারপরেও চেষ্টা করলাম যে আচ্ছা আমরা ডক্টর দেখাই, যদি কোনো মেডিসিনের মাধ্যমে অসুখ থাকতেই পারে। হ্যাঁ, হইতেই পারে, সে সিক থাকে, ফিজিক্যালি তার প্রবলেম থাকতেই পারে, আমি দেখি একটু। তো সেই জায়গা থেকে আমি বললাম আসো এটা নিয়েও ডক্টর দেখায়, আর আমাদের তো বেবি হচ্ছে না, সবাই বলতেছে একটা বেবি নেই, আর বেবি নেওয়া দরকারও। তো আমরা টঙ্গী ক্যাথারসিস হসপিটালে একটা গাইনোকোলজিস্ট ম্যাডামকে একজনের সাজেস্ট নিয়ে, ওনার পরামর্শ নিয়ে দেখাতে গেলাম অ্যাপয়েন্টমেন্ট দিয়ে। তো সেই জায়গা থেকে ওই ম্যাডাম দুজনকেই বলতেছে আপনারা কি ভালোবেসে বিয়ে করেছেন? তো আমরা বললাম হ্যাঁ। তো বেবি হচ্ছে না কেন? তো আমি অ্যাকচুয়ালি আমার প্রশ্নের উত্তর ছিল আমি তো জানি না কেন হচ্ছে না। ও বলল আমিও জানি না। তো ম্যামকে আমি বললাম ম্যাম এইটার ট্রিটমেন্টের জন্যই আমরা আসছি। তো সেই জায়গা থেকে উনি বলল আচ্ছা যেহেতু বেবি হচ্ছে না, দুজনকে আমরা 2 থেকে 3টা টেস্ট দেই না। তো সেও এগ্রি করলো, আমিও এগ্রি করলাম। পরে আমাকে ম্যাম 3টা টেস্ট দেয়, আমি মা হতে পারবো কিনা বা আদার্স কোনো প্রবলেম আছে কিনা
আমি 3টা টেস্টই খুব ইজিলি করাই। আমার কথা হচ্ছে আমার যদি প্রবলেম থাকে আমি ট্রিটমেন্ট করব, সমস্যা নাই। তো আমার 3টা টেস্টই পজিটিভ আসে, মানে কোনো সমস্যা নাই আমার। ওকে সব কিছু ওকে, 3টা টেস্ট দেয়, এর মধ্যেও 2টা টেস্ট করায়, আর একটা টেস্ট সে কোনোভাবেই করবে না, সেটা হচ্ছে সে বাবা হতে পারবে কিনা। এখন এটা নিয়ে আমার মধ্যে প্রচুর খারাপ লাগা চলে আসছে, যেটা আমি জানতে পারি এই টেস্টটা বাবা হতে পারবে কিনা, বাট এই টেস্টটাই আমার হাজব্যান্ড করাতে চাচ্ছে না। এখন আমি কি করব, আমি কাকে কি বলবো? তো সেই জায়গা থেকে আমি অনেক রিকোয়েস্ট করি তাকে, টেস্টটা তুমি করাও। তো ও বলল না, আমি আজকে টেস্ট করব না, তুই আমাকে জোরাজোরি করবি না, হসপিটালে তোরে মাইর দূর করবো, সিন ক্রিয়েট করবো, এরকম করতেছে। করে না, সে হসপিটাল থেকে এক পর্যায়ে আমাকে রেখে বের হয়ে গেছে। রাত তখন 11টা বাজে। যেই ম্যাম আমাদের টেস্ট দিচ্ছে উনি ওনার গাড়ি নিয়ে বের হচ্ছে, আমাকে বলে তুমি এখনও যাও নাই? আমি বলছি না ম্যাম, আমার হাজব্যান্ড একটু বাইরে গেছে, আমরা বের হব। বলছে টেস্টগুলো কি ও করাইছে লাস্টেরটা? আমি বলছি না, করাই নাই। তো উনি গাড়ি নিয়ে চলে গেল, আর আমার রিপোর্ট তো আমি পাইলাম। ও আমাকে বাইরে থেকে সুন্দর করে ফোন দিয়ে বলতেছে যে দেখো, টেস্টটা আমি কালকে করাবো, আজকে চলো বাসায় চলে যাই, অনেক রাত হয়ে গেছে। তো আমি বললাম, খুব একটু একঘেয়েমি করতেছি, না কেন তুমি আজকেই করাও এরকম করতেছি। তো ও আমার প্রতি ফেড আপ হয়ে যায়, না আমি আজকে টেস্ট করব না। পরে ও আপনার রিক্সা নিয়ে আমাকে বলতেছে তোর হসপিটালে কিছু বলি নাই, কারণ এটা আমার এলাকা, আমার একটা রেপুটেশন আছে, এই জায়গায় তোরে কিছু করব না, তুই দেখ তোরে কী করি। হসপিটাল থেকে ওর বাসার দূরত্ব 10 মিনিট। সে বাসার সামনে গিয়ে, এই গেটের সামনে গিয়ে রিক্সা থেকে আমাকে লাথি মেরে ফেলে দিছে। তো লাথি মেরে ফেলে দেওয়ার পর আমি তো পড়ে গেছি। এর মধ্যে হচ্ছে সে রিক্সা ভাড়াটা দিয়ে আমার হাত ধরে টেনে হেঁচড়াইতে সে তার পুরা উঠান এসে আমাকে হেঁচড়াচ্ছে। এটা তার বাড়ির ভাড়াটিয়ার সহ এত লোকজন সবাই ফলো আপ করতেছে। তখন ওর বাবা বলতেছে, আচ্ছা মারতেছুস কেন স্যার, মারার কি দরকার? এই একটা কথা উনি বলছে। উনি বেঁচে নেই এখন, ওনার ব্যাপারে আমার মিথ্যা বলে লাভ নেই। তো তার বাবার হাত ধরে আমি বললাম যে আপনি একটু আমাকে বাঁচান। তো উনি আমার হাতটা ছেড়ে দিল। ছেড়ে দেওয়ার পর ওনার ছেলে, আমার হাজব্যান্ড বলতেছে, কেউ যদি ওরে বাঁচাইতে আসুস তোদের খবর আছে, ওরে কেউ ধরবি না। এই করে সে কি করলো, আমাকে খুব মারতে থাকলো, আমার মাথায় প্রচণ্ড আঘাত করতে থাকলো, দেওয়ালে ধাক্কাচ্ছে আমার মাথা, ইট নিয়ে আমার মাথায় বাড়ি দিচ্ছে, এদিকে রক্ত টক্ত মানে ফেটে গেছে, একটু হাতটা ছুলে গেছে, আমার পায়ে ছুলে গেছে অনেক জায়গা থেকেই। তো তার মেজো ভাবি আমাকে কি করলো, তার থেকে কোনোভাবে ছুটাই নিয়ে এসে তার ঘরে নিয়ে গিয়ে দরজাটা লক করে দিছে। লক করে দেওয়ার পর উনি আমার মাথায় বরফ টরফ অনেক কিছুই দিয়ে দিচ্ছে, যে আমাকে কোনোভাবে একটু ঠিক করা যায় কিনা, যেহেতু আমি খুব সিক হয়ে গেছি ওই মুহূর্তে। পরে রাত বেজে গেছে তখন 1টা। আমি পরে কি করব, পরে টঙ্গী থানায় গেলাম। থানায় গিয়ে আমি রাতে ওর নামে একটা জিডি করলাম, যে আমি এই অবস্থায় আছি, আমি হ্যাসেলে পড়ছি, আমার হাজব্যান্ড তো এরকম করতেছে। তো আমি ওর বাসা থেকে লুকায়ে চলে গেছি। চলে যাওয়ার পর মানে সে আর জানে না আমি যে অলরেডি ওর বাসা থেকে বের হয়ে গেছি 1টার দিকে। পরে আমি টঙ্গী থানায় জিডি করার পর আমি ওই জিডিটা করে আমি পুলিশকে বললাম, এত রাত হয়ে গেছে স্যার, আমি বাসায় কিভাবে যাব, আমি এমনি অসুস্থ হয়ে পড়ছি ফিজিক্যালি। পরে উনি ওনার পরিচিত একটা সিএনজি ড্রাইভার দিয়ে আমাকে নরসিংদী পাঠানোর ব্যবস্থা করলো। আমি চলে আসলাম। তো আসার পর আমি বাসার নিচে দাঁড়ায় আছি, আমি আমার বাবাকে ফোন দিলাম। উনি আমার অবস্থা দেখে উনি কান্না করে দিছে, যে ও আমাকে মেরে এতটা খারাপ অবস্থা করছে। তো আমি বাসায় উঠলাম, উঠে মানে ড্রেস চেঞ্জ করলাম, করার পরে দেখি ও আমাকে মেসেজ দিচ্ছে, এভাবে আপনার হাত মোটা করে আমার কাছে আছে মেসেজ, মানে পিকচারগুলোও আছে, যে তুমি ফিরে এসো, আমার ভুল হয়ে গেছে, আমার লাশ পাবা তুমি যদি না আসো। এরকম অনেকগুলা টেক্সট করছে, আর অনেকগুলা এরকম পিকচার্স আমাকে কেটে ভিডিও পাঠাচ্ছে। কিন্তু ওই পর্যায়ে না তার প্রতি আমার একটু আর মায়া লাগে না, যে কাটুক, সে হাত কাটুক, আমার কিচ্ছু করার না। আমি এতটা ডিটারমাইন হয়ে যাই। পরের দিন সকালে আমি কোর্টে চলে যাই। কোর্টে গিয়ে ওরা একেবারে কাউকে কিছু না বলে, এই যে বিয়েটা কাউকে না বলে করছি, ওরা আমি ডিভোর্স দিয়ে দিই।
ডিভোর্স দেওয়ার পর ও তো এদিকে আমার সাথে যোগাযোগ করতেই থাকে, তো ওরা আর আমি বলি নাই তোমাকে আমি ডিভোর্স দিয়ে দিছি। তো এক পর্যায়ে আমি দেখলাম যে নোটিশটা আসলে ওর বাসায় এখনও যাচ্ছে না, 3-4 দিন হয়ে গেছে। আমি তো নোটিশ পাঠাইছি, কেন ও পায় নাই? ও তো আমার সাথে খুব নর্মালি কথা বলতেছে, নোটিশ পেলে তো এইভাবে কথা বলতো না। পরে নোটিশ ওর বাসায়ও যায়, আমি ওর ভিডিও কলে দেখাই ডিভোর্স পেপারটা যে আমি তোরে ডিভোর্স দিয়ে দিছি, তুই কোনো দিন আমার সাথে আর যোগাযোগ করবি না। তো সেই জায়গা থেকে সে আবার অনেক কান্নাকাটি করে আমাকে ভিডিও কল দিয়ে একটা দড়ি নিচ্ছে, খাটের উপরে চেয়ার নিয়ে ফ্যানের মধ্যে দড়িটা আটকালো। আটকানোর পর বলতেছে আমি ফাঁসি দিব, আমি মইরা যাব, তুমি যদি আমার লাইফে আবার ব্যাক না করো আমি সব শুধরাই নিব, তুমি যা বলো আমি তাই করব। এর মধ্যে কিন্তু ওর ফ্যামিলি থেকে কেউ আমার সাথে যোগাযোগ করে নাই, কেউ বলে নাই তোমার কি হয়েছে, কেন কি করলা, সম্পর্কটা ঠিক করো, ভাইও না, কেউ কিচ্ছু বলে নাই। মানে সবাই সাইলেন্টলি আপনাকে সাপোর্ট করতেছে, তুমি যা করছো ভালো সাইলেন্টলি, করছো। হ্যাঁ তুমি ভালো করতেছো, সাইলেন্টলি সাপোর্ট করতেছে। এর মধ্যে কি হয়েছে, ডিভোর্স দেওয়ার পরেই ও আমাকে এক পর্যায়ে উত্ত্যক্ত হয়ে বলতে থাকে আমাকে সে কোনো জায়গায় পাইলে অ্যাসিড মারবে, আমার মুখ সে অ্যাসিড মেরে শেষ করে দিবে, যাতে আমি আর কারোর সাথে হোল লাইফ লিড না করতে পারি। ও যেহেতু আমাকে পায় নাই, ও আমাকে এত বোঝাচ্ছে, ও আমাকে এত ভালোবাসে। তারপরে আমি একদিন টঙ্গী থানা থেকে ওই যে জিডি করলাম, ওই পারপাসে এসআই সহ আরও 5-6 জনকে নিয়ে পুলিশের গাড়ি দিয়েই আমি ওর বাসায় গেছি। কারণ আমি তখন যেহেতু রানিং অবস্থায় বিবিএ পড়তেছিলাম, আমার পড়াশোনার বইটই সব ওর বাসায় ছিল, জামা কাপড়। আমি যেহেতু একা গেলে সে আমাকে একটা আলটিমেটাম দিয়েই রাখছে, অ্যাসিড মারবে, ক্ষতি করতেই পারে আমার ধারণা ছিল। তো আমি পুলিশের একটা টিম নিয়ে গিয়ে ওর বাসা থেকে এগুলো উদ্ধার করে নিয়ে আসি, আমার বই খাতাপত্রগুলো সবগুলো। আমি জাস্ট যাই ওর জন্য, কিন্তু ওর ফ্যামিলি ভাবে কি ওরে আমি অ্যারেস্ট করাইতে গেছি। ওর মা বলে তুমি ওরে অ্যারেস্ট করাইতে আসছো, ও তো বাসায় নেই। তো আমি বললাম ও কোথায়? পরে আর ওরে আমি অ্যারেস্ট করাবো কেন, ওরে তো আমি ডিভোর্স দিয়ে দিছি, ডিভোর্সের পর কিসের অ্যারেস্ট? ও বলে কি ও তো তোমাদের বাসায় গেছে, মানে ওর মা বলতেছে। আমি বলছি এটা তো সম্ভব না, ও আমাদের বাসায় গেছে, আপনি আপনার ছেলেকে বাঁচানোর জন্য এত বড় মিথ্যা কথা বলতেছেন, আমি তো আমার বাসা থেকে আসছি, ও আমাদের বাসায় কিভাবে যায়? তখন উনি আর কোনো কিছু বলে না। আমি যখন আমার জিনিসপত্রগুলো নিচ্ছি, ওরা তাকায় তাকায় পাহারা দিচ্ছে আমি কি কি নিচ্ছি। জিনিসপত্র, ওর ঘরের জিনিসপত্রগুলোই সব আমার, আমি চাইলে সব উঠাই নিয়ে আসতে পারতাম, কিন্তু আমি নিয়ে আসছি আমার জামা কাপড়গুলা, নিয়ে আসছি আমার বইগুলা, আর কিছুই আনিনি। তো চলে আসলাম। এইভাবে করতে করতে না 1-1.5 মাস যায়, ও অনেক পাগলের মতো শুরু করে আমার লাইফে ব্যাক করার জন্য। 1-1.5 মাস পরে আমি আমার ফ্যামিলিকে বললাম যে ও তো আমার লাইফে ব্যাক করতে চাচ্ছে, আমিও ওরে ছাড়া আবার থাকতে পারতেছি না, আমি কি করব এখন? মানে এই ট্রমার মধ্যে আমি কতদিন পরে থাকবো? পরে আবার কি হলো, মানে ওই জায়গা থেকে আবার আমি বিয়েটা হলো কবে? 1.5 মাস পরে আমার ভাই আছে লয়ার, নরসিংদী কোর্টে আছে, খালাতো ভাই, ওনার কাছে যাই। তবে আমার হাজব্যান্ডের সাথে আমার শর্ত এটা ছিল, তুমি স্ট্যাম্পে সিগনেচার করবা, স্ট্যাম্পে এটা থাকবে তুমি আমাকে কখনো টাকার জন্য মারধর করতে পারবা না, কখনো শারীরিক বা মানসিক নির্যাতন করতে পারবা না, বেপরোয়া কোনো আচরণ করতে পারবা না। এই যে তুমি রাস্তাঘাটে আমাকে মারতা, রেস্টুরেন্টে গেলে মারতা, বাড়ির মানুষের সামনে মারতা, আমি খুবই অপদস্থ হই। আমার মতো একটা মেয়ে আসলে আমি এটা ডিজার্ভ করি না। আমি একটা বাচ্চা নিতে চাইছি, এটা কি আমার ভুল ছিল? এটার জন্য আমার এত মাইর মানে খাওয়া লাগবে তার থেকে এই বাচ্চাটার জন্য? আচ্ছা গেল। দ্বিতীয়ত আমি এগুলা তাকে শর্তে রাজি করাই, স্ট্যাম্পে সে সিগনেচার করে আবার আমরা কোর্ট ম্যারেজ করে কাজী দিয়ে রেজিস্ট্রি করে বিয়ে করি। সুন্দরভাবে মোটামুটি 1 মাসের মতো আমাদের সংসার চলতে থাকে। এরপরে আমি আবার টঙ্গীতে যাই আমাদের বাসা থেকে, যে সংসার যেহেতু আবার ঠিক হয়েছে সংসার করি। তারপরে সে যে নেশা করতো, এই জিনিসটা আমি দেখলাম ডে বাই ডে বেড়ে যাচ্ছে। নেশা সবসময় বাড়ে, কমে না। হ্যাঁ, সে এটা থেকে বের হতে পারতেছে না, বাড়তেছে। এখন সে আমাকে বলে তুমি আমাকে প্রুফ দাও, কিন্তু আমি যদি প্রুফ দিতে যাই, যাদের নামে প্রুফ দিব, যাদের কথা বলবো, হয়তো সে এরকম করবে, এক কোপ দিয়ে তার হাতটা ফেলে দিবে। আমি কি পারি সেই প্রুফটা দিতে? থাক আমার মনের মধ্যে থাক, তবে আমি আলটিমেটাম এটা দিতাম, তুমি নেশা করো, সেটা আমি বুঝি, তোমার কথার ওয়ে অফ টকিং আসলে বোঝা যায় একটা মানুষ নেশা করলে সে আসলে নেশাগ্রস্ত কিনা। আর সে সারা রাত বাইরে কি করে, সে আবার সেম কাজই করতে থাকে, ওকে, আবার সারা রাত বাইরে থাকে, 4টা 5টায় এবার ঘরে কতদিন ঢোকে। টেকে সংসার?
সেকেন্ড টাইম কতদিন টেকে সংসার? সেকেন্ড টাইম সংসার প্রায় 1.5 বছরের মতো। তারপরে ডিভোর্স হয়? 1.5 বছরের মতো। এই 1.5 বছরের মধ্যে আবার তার বাসায় আমি 2-3 মাস থাকি। তো থাকার পর হচ্ছে এর মধ্যে কি টেস্ট করানো হয়েছে আবার ফিজিক্যালি ও টেস্ট? না, এই টেস্ট আর সে করায় নাই, সে করবে না। এটা নিয়ে আজকের দিন পর্যন্ত তার সাথে আমার ঝামেলা। তাকে আমি সে সামহাও জানে যে তার অসুবিধাটা কোথায়, কিন্তু সে তো আমাকে বলে না যে আমার অসুবিধা আছে। আমার কথা হচ্ছে তুমি যদি জেনে থাকো, আমি তাকে একটা কথা 1 সপ্তাহ আগেও বলছি যে তোমার যদি প্রবলেম থেকে থাকে, ধরো তুমি বাবা হতে পারবা না, আমি তাও তোমার সাথে থাকবো। আমি আর কি বলবো তাকে? আন্ডারস্টুড। এখন তাইলে বোন তার মানে সেকেন্ড টাইম ডিভোর্স হলো, তারপর আপনি আবার বিয়ে করলেন? হ্যাঁ, সেকেন্ড টাইম ডিভোর্স করার পর আবার তাকে বিয়ে করছি আমি। এখন অসুবিধা কই তাইলে? এখন অসুবিধা হচ্ছে এই যে আবার তাকে বিয়ে করছি, এখন তো আমি আমার বাবার বাসায় থাকি অনেক দিন ধরে। আমি আমার বাবার বাসায় থাকি টঙ্গীতে, আর আমি যাইও না, থাকিও না। ও মাঝে মাঝে আমার কাছে আসে। আর ওর সাথে আমার সবচেয়ে আরো বড় যে প্রবলেমটা হচ্ছে, ও আমার সাথে কানেক্টেড থাকে না, মানে যোগাযোগে নাই সে। মানে হচ্ছে আমি তাকে ফোন দিচ্ছি, আজকে ফোন দিলাম, তার যদি মনে হয় সে 6-7 দিন পরে আমার ফোনটা ব্যাক করবে। ফোন তো ধরবেই না, ব্যাক করার কথা অনেক পরে, 6-7 দিন পরে ব্যাক করবে। আপা একটা জিনিস বলেন, ধরেন আমরা শেষ করবো অ্যাকচুয়ালি। আপনি যে অদ্ভুত একটা সম্পর্কে জড়াইলেন, এই থেকে বেরোনো একটা টক্সিক রিলেশনশিপ, দুইজন গায়ে হাত তোলা হচ্ছে, থানা পুলিশ হচ্ছে, নেশা ঢুকে গেছে, শারীরিক দূরত্ব আছে, নিজেরা ইচ্ছায় বিয়ে করলেন, 3 বার বিয়ে করলেন, 2 বার ডিভোর্স দিলেন। মানুষ যদি আপনার কাছ থেকে শেখে, কি শিখতে পারে বলেন তো আপনার ঘটনা থেকে? আমার ঘটনা থেকে আমি যদি বলবো, মানে আমার ভিডিওটি যারাই দেখবে বা প্রোগ্রামটা যারা দেখবে, আমি এতটুকু তাদেরকে বলবো আমার মতো ভুল যেন কেউ না করে। অল্প সময়ে অল্প পরিচয়ে যেন কেউ বিয়েটা না করে। আগে তাকে চিনুক, জানুক, তার ফ্যামিলি সম্পর্কে জানুক, তার অ্যাটিটিউড কি বুঝুক, তার বিহেভিয়ার কেমন বুঝুক, এই জিনিসটা তার আগে বুঝুক। যে ভুলটা আমি করছি, যে 1 সপ্তাহের পরিচয়ে আমি তাকে বিয়ে করে ফেলছি, আজকে যার জন্য আমি আমার লাইফের ট্রমা থেকে আমি বের হতে পারছি না। এই ভুলটা আমি সবাইকে বলবো যে এই ভুলটা যেন কেউ না করে। খুব অল্প পরিচয় কারোর সাথে যেন বিয়েটা অ্যাটলিস্ট না করে। আর আরেকটা ভুল যেটা আমি করছি, 2 বারই এই যে ডিভোর্স দিয়ে উইথড্র করলাম, বিয়ে করলাম, এটাও আমি বলবো এটাও যেন কেউ না করে। কারণ আজকে 2 বার ডিভোর্স উইথড্র করার পরবর্তী খারাপ ওই যে আমি তাকে ট্রমাটাইজ থেকে বের করতে গিয়ে আজকে সে আমাকে ট্রমায় ফেলে দিছে। সে হ্যাপি এখন, আমি ট্রমায়। জানি না আমি কি বলবো।